স্টার্ট। হ্যাঁ হ্যালো। এরপরে দেখো পরের দশা আমাদের হচ্ছে মেটাফেজ। কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে মেটাফেজ দশায় কি ঘটনা ঘটে দেখো, একই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোর মধ্যেই একই ঘটনা ঘটে। এখানে দেখো, এখানে বেমতন্তু সৃষ্টি হয়। তাহলে কি পাচ্ছি আমরা? বেমতন্তু সৃষ্টি। ভালো করে মনে রাখবো, বেমতন্তুগুলো তিন রকমের হতে পারে। এখানে আমরা মেটাফেজ দশাতে দু রকমের বেমতন্তু পাই। একটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু। ক্রোমোজোমাল তন্তু কোনগুলো? যেগুলো এক মেরু থেকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার পর্যন্ত বিস্তৃত, সেগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। আর অবিচ্ছিন্ন তন্তু কোনগুলো? যেগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু। দু রকমের তন্তু আমরা পাই। এই মাঝখানের অঞ্চলটাকে বলা হয় বিষুব অঞ্চল। ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে, ঠিক আছে? ক্রোমোজোমাল তন্তু মেরু থেকে সেন্ট্রোমিয়ার পর্যন্ত, আর অবিচ্ছিন্ন তন্তু এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত। এবং ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে একটা রেখাতে বিন্যস্ত থাকে। যদি উদ্ভিদ কোষ হয়, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো একটু এলোমেলোভাবে বিস্তৃত থাকে। আর যদি প্রাণী কোষ হয়, তাহলে ক্রোমোজোমগুলো, বড় ক্রোমোজোমগুলো থাকে বাইরে, মানে পরিধির দিকে, আর ছোট ক্রোমোজোমগুলো থাকে ভেতরের দিকে। আর এই যে বেমতন্তুটা কি থেকে সৃষ্টি হয়? এটা প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্টার রশ্মি থেকে সৃষ্টি হয়। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিওপ্লাজমের মধ্যে যে মাইক্রোটিবিউল থাকে, বা সাইটোপ্লাজমের মধ্যে যে মাইক্রোটিবিউল থাকে, সেই মাইক্রোটিবিউল থেকে এক ধরনের প্রোটিন, তার থেকে বেমতন্তু সৃষ্টি হয়। এরপর আমরা তাহলে এটা যদি প্রাণী কোষের ক্ষেত্রে হয়, তাহলে শুধু গোল হয়ে যাবে, আর কিচ্ছু না, বাকি অলমোস্ট সবাই। এরপরে অ্যানাফেজ দশায় চলে এসো। অ্যানাফেজ দশায় দেখো, আমরা উদ্ভিদ কোষকে দিয়ে ছবিটা আঁকছি, প্রাণী কোষের ক্ষেত্রে এটা জাস্ট গোল হয়ে যাবে, আর কিছু না। বেমতন্তু থাকছে, বেমতন্তুগুলো থাকছে এখানে। এখানে দেখো সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। আগের ছবিটার সঙ্গে মেলাও। সেন্ট্রোমিয়ারটা এখানে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? ফলে একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমাটিড আলাদা হয়ে গেল। এই দুটোকে বলা হয় অপত্য ক্রোমোজোম। কি বলা হয়? অপত্য ক্রোমোজোম। তাহলে এখানে যে ঘটনা ঘটে, সেন্ট্রোমিয়ারের বিভাজন, সেন্ট্রোমিয়ারের বিভাজন এখানে ঘটে। ফলে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। অপত্য ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুর দিকে যাত্রা করে। এটাকে বলা হয় অ্যানাফেজ চলন। অ্যানাফেজ চলন। এই অ্যানাফেজ চলনটা কিভাবে ঘটে? ক্রোমোজোমাল তন্তু যেগুলো আছে তার সংকোচন, সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ, দুটো অপত্য ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে তার মধ্যে বিকর্ষণ হয়, যার ফলে দুটো অপত্য ক্রোমোজোম পরস্পর বিপরীত মেরুর দিকে যাত্রা করে। আর এখানে আরেক ধরনের বেমতন্তু সৃষ্টি হয় অ্যানাফেজ দশাতে, যেটাকে বলা হয় ইন্টারজোনাল বেমতন্তু। আগে আমরা দু ধরনের বেমতন্তুর কথা বলেছি, ক্রোমোজোমাল বেমতন্তু, অবিচ্ছিন্ন বেমতন্তু। আর অ্যানাফেজ দশাতে আমরা পাচ্ছি ইন্টারজোনাল বেমতন্তু, যেটা দুটো অপত্য ক্রোমোজোমের মধ্যে সৃষ্টি হয়। অ্যানাফেজের শেষে অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছে যায়, তখন অ্যানাফেজ দশা শেষ হয়।
এটা যদি প্রাণী কোষের ক্ষেত্রে হয় জাস্ট গোল হয়ে যাবে, বাকি ঘটনা সব একই। এরপরে দেখো টেলোফেজ দশা। টেলোফেজ দশায় কি হয়, অপত্য যে ক্রোমোজোমগুলো আছে, অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে পৌঁছে গেল, এখানে নিউক্লিয় পর্দা সৃষ্টি হয় এবং অপত্য ক্রোমোজোমগুলো আবার সূত্রাকার অংশে তৈরি হয়, অর্থাৎ নিউক্লিয় জালিকা সৃষ্টি হয়। যেমন প্রোফেজে জল বিয়োজন করে পরে ক্রোমোজোম হয়েছিল, এখানে উল্টো ঘটনা, ক্রোমোজোম থেকে নিউক্লিয় জালিকা সৃষ্টি হয়, জল গ্রহণ করে বা জল সংযোজন ঘটে আর ওই তন্তুগুলো খুলে যায়, তাহলে এখানে আবার নিউক্লিয় জালিকা সৃষ্টি হয়। নিউক্লিয় জালিকা সৃষ্টি হয়, নিউক্লিয় পর্দা আবার সৃষ্টি হয়, নিউক্লিয় পর্দা আবার সৃষ্টি হয়, নিউক্লিয় লাশ সৃষ্টি হয়, আবার নিউক্লিয় লাশ সৃষ্টি হয়। তাহলে নিউক্লিয় পর্দা সৃষ্টি হয় কোন দশায়, বা পুনরাবির্ভাব ঘটে কোন দশায়, টেলোফেজ দশা। এটা যদি প্রাণী কোষ হয় তখন কি হয়, তখন মাঝখানে স্টেম বডি, বেমতন্তুগুলো মিলে স্টেম বডি গঠন হয়ে যাবে। যদি প্রাণী কোষ হয় তখন এক একটা গোল হয়ে যাবে, আর কিছু না, এক একটা তখন গোল হয়ে যাবে। এক একটা জাস্ট গোল হয়ে যাবে এবং এদের মাঝখানে স্টেম বডি সৃষ্টি হয়, স্টেম বডি প্রাণী কোষের ক্ষেত্রে। তাহলে বুঝতে পারছো যে এই ইয়েতে টেলোফেজ দশায় দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ ক্যারিওকাইনেসিস শেষ। এরপরে কি হবে, এরপরে সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমটা বিভাজন হবে, তবে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে। সাইটোপ্লাজমটা বিভাজন হলে তখন অপত্য কোষ সৃষ্টি হবে। তাহলে এবারে সাইটোকাইনেসিস দেখো। সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। উদ্ভিদ কোষের ক্ষেত্রে একরকম হবে, প্রাণী কোষের ক্ষেত্রে আরেক রকম হবে। তাহলে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিভাবে হয় দেখো। আমাদের অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, এই দুটো হচ্ছে অপত্য নিউক্লিয়াস। কোষপাত গঠন হবে, কোষপাত মনে রাখবে, কোষপাত গঠনের মাধ্যমে, এটাকে বলে সেল প্লেট, সেল প্লেট গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস হয়। এটা উদ্ভিদ কোষ। কিভাবে কোষপাত গঠন হয়, কোষের মাঝ বরাবর ফ্র্যাগমোপ্লাস্ট দানা জমা হয়। কি বললাম, ফ্র্যাগমোপ্লাস্ট। এটা কি থেকে পাওয়া যায়, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ। কোষের ভেতরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেগুলো প্রথমে জমা হয়, তার উপরে কিছু গলগি বডি ভেসিকেল, গলগি বডির ভেসিকেল জমা হয়। এটা জমা হলে পরে এটা মিলিত হয়ে পরে কোষপাত গঠন হয়, কোষপাত। এটা হচ্ছে কোষপাত বা সেল প্লেট, এটা ইম্পর্টেন্ট। এই কোষপাতটা পরবর্তী পর্যায়ে পরিবর্তিত হয়ে মিডল ল্যামেলা বা মধ্য পর্দায় রূপান্তরিত হয়। এটাকে বলা হয় মিডল ল্যামেলা বা মধ্য পর্দা। তার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো জমা হয়ে কোষ প্রাচীর গঠিত হয়। এটার উপরে
সেলুলোজ ইত্যাদি জমা হয়ে পরে কোষ প্রাচীর গঠিত হয়। তখন দুটো কোষ আলাদা হয়ে যায়। যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে কি হবে? অপত্য কোষ সৃষ্টি হবে না। ক্লিয়ার? প্রাণী কোষের ক্ষেত্রে কিভাবে সাইটোকাইনেসিস হয় দেখো। ক্লিভেজ পদ্ধতিতে, মনে রাখবে ক্লিভেজ। কিভাবে ক্লিভেজ পদ্ধতি কাজ করে? এটা ধরো একটা কোষ যার মধ্যে অপত্য নিউক্লিয়াস রয়েছে, অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। এখানে এটা কোষ পর্দা, কোষ পর্দাটা ভেতরের দিকে সংকুচিত হয়। কি হয়? ভেতরের দিকে সংকুচিত হয়। এটা হচ্ছে ক্লিভেজ বা ফারোয়িং। এটা আস্তে আস্তে ভেতরে ভেতরে এটা আস্তে আস্তে চলতে 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 এক সময় টাচ করে যায়। টাচ করে নিয়ে কি হয়? দুটো অপত্য কোষ এখানে সৃষ্টি হয়। দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে ক্লিভেজ পদ্ধতি। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। তাহলে উদ্ভিদ সাইটোকাইনেসিস এবং প্রাণীর সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য কি? উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কোষপাত গঠনের মাধ্যমে হয়, যেখানে গলগি বডির ভূমিকা আছে, যেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা আছে। আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন ক্লিভেজ পদ্ধতিতে হয়, যেখানে কোষ পর্দাটা খাঁজ হয়, খাঁজ হয়ে ভেতরের দিকে ঢুকে যায়। ক্লিভেজ পদ্ধতি। এই দুটো সাইটোকাইনেসিসের মধ্যে এটাই পার্থক্য। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এটা টেলোফেজ হওয়ার পরে ঘটে, টেলোফেজ হয়ে যায় তারপরে ঘটে। আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস কি হয়? টেলোফেজ চলতে চলতেই ঘটে। এটা মনে রাখবে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ক্যারিওকাইনেসিস মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ চারটে দশা, এবং সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে কিভাবে একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হলো। এখন একটা জিনিস আমরা দেখবো একটু ছোট করে, কোষ চক্র। কোষ চক্রটা কি? কোষ চক্রটা হচ্ছে আমাদের যেমন জীবন চক্র রয়েছে, তেমনি কোষেরও একটা জীবন চক্র আছে। একটা কোষের বিভাজন থেকে পরবর্তী কোষ বিভাজন পর্যন্ত একটা কোষ ধারাবাহিকভাবে চক্রাকারভাবে বিভাজন এবং অবিভাজন দশার মধ্যে দিয়ে যায়, কিছু ঘটনাবলীর ভেতর দিয়ে যায়। এটাকে বলা হয় কোষচক্র। তাহলে কোষচক্রের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। এটাকে এম বলা হয়, ঠিক আছে? এটাকে আই বলতে পারো। তাহলে আমরা যদি দেখি এখানে একটা কোষের জীবনে যে ঘটনাগুলো ঘটছে, এখানে দেখো এটা হচ্ছে মাইটোটিক ফেজ, G1S G2। এই অংশটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। অর্থাৎ ইন্টারফেজের তিনটে অংশ, G1S G2। ইন্টারফেজটা কি না, এই সময় কোষটা পুরো বিশ্রাম অবস্থায় থাকে, বিশ্রামকালীন দশা। এখানে বিভিন্ন অঙ্গাণু বা ডিএনএ সংশ্লেষ ঘটে। তাহলে G1-এ কি ঘটে? G1-এ আরএনএ বিভিন্ন অঙ্গাণু সৃষ্টি হয়। এসে কি ঘটে? এসে এখানে ডিএনএ সংশ্লেষ ঘটে। ভালো করে মনে রাখবে যে এস দশাতে ডিএনএ পরিমাণ বাড়ে, ডিএনএ সংশ্লেষ ঘটে। G2-তে কি হয়? G2-তে আবার আরএনএ এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয়। এইভাবে কোষ বিভাজনে যাওয়ার সময়তে একটা কোষের বিশ্রাম অবস্থায় বিভিন্নভাবে কোষটা তৈরি হয়, প্রস্তুতিকালীন একটা দশা।
তারপরে এম যেটা, এটাকে চারটে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আমরা দেখতে পারি। এখান থেকে শুরু হবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। চারটে দশা শেষ হয়ে গেলে আবার G1 আসবে। এখন G1 একটা অবস্থাকে বলা হয় G0 দশা। কি বলা হয়? G0। তাহলে G0 দশা হচ্ছে G1 একটা বিশেষ পয়েন্ট, যে পয়েন্টে একটা কোষের সমস্ত বিপাকীয় ক্রিয়া বন্ধ হয়ে যায়। মানে কোষটার ভেতরে আর কোনো বিপাক চলবে না, কোষটা একদম অ্যাজ ইট ইজ স্থির অবস্থায় থাকবে। যদি এই অবস্থা থাকে, এই অবস্থা আসে একটা কোষ, তখন কোষটা কিন্তু একদম পুরো রেস্টে চলে যায়, বিশ্রামে চলে যায়। তাহলে যে কোষের এই অবস্থাটা হয়, যে কোষ G0 দশায় থাকে, সেই কোষের কিন্তু কোনো বিভাজন হবে না। সেই জন্য স্নায়ুকোষ কেন বিভাজিত হয় না? স্নায়ুকোষ আমাদের সৃষ্টির থেকে জীবনের শেষ পর্যন্ত G0 দশায় থাকে, আর সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাই স্নায়ুকোষ বিভাজিত হয় না। এটা মনে রাখবে। তাহলে এই গেল আজকে আমাদের ডিসকাশন। এরপরে আমি কিছু কোশ্চেন তোমাদের বলবো এখান থেকে। দেখো, 1 নম্বর কোশ্চেন, কোন দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে? ঠিক আছে, কোন দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে? বুঝতে পারছো? প্রোফেজ। কোন দশায় বেমতন্তু সৃষ্টি হয়? বুঝতে পারছো? উত্তর মেটাফেজ। 3 নাম্বার, দুটো ক্রোমাটিড কোন অংশে যুক্ত থাকে? ক্রোমাটিড দুটি কোন অংশে যুক্ত? উত্তর হচ্ছে সেন্ট্রোমিয়ার। 4 নাম্বার, একটা ক্রোমোজোম কোন অংশ দিয়ে বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে? ক্রোমোজোম কোন অংশ দিয়ে বেমতন্তুর সঙ্গে যুক্ত? উত্তর কি হবে? সেন্ট্রোমিয়ার। 5 নাম্বার, মাইটোসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে কটি অপত্য কোষ সৃষ্টি হয়? মাইটোসিসে একটি মাতৃকোষ থেকে কটি অপত্য কোষ সৃষ্টি হয়? একটি মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? কটি হবে উত্তর? 2টি। আমরা মিওসিস এখনো বলিনি, পরের দিনে মিওসিসে আসবো। মিওসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়। অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যামাইটোসিস কোথায় ঘটে? নিম্ন শ্রেণীর জীবের মধ্যে, ইস্ট ব্যাকটেরিয়া। কোন কোষ বিভাজনে বেমতন্তু সৃষ্টি হয় না? অ্যামাইটোসিস। কোন দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে? অ্যানাফেজ। ঠিক আছে।
কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, আবার তৈরি হচ্ছে? কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? টেলোফেজ। ঠিক আছে। কোন দশায় স্টেম বডি তৈরি হয়? টেলোফেজ। এবার বড় কোশ্চেন কিছু দেখো, এগুলো 1 নম্বরের কোশ্চেন হলো। এবারে বড় কোশ্চেন মানে 2 নম্বরের কিছু কোশ্চেন। মাইটোসিস এর সংজ্ঞা দাও, বা কাকে বলে? সংজ্ঞা দাও। মাইটোসিস কোথায় ঘটে? কোথায় ঘটে? এই জায়গাটা একটু লক্ষ্য করো, কোথায় ঘটে? যেখানে নতুন কোষ তৈরির ব্যাপার থাকবে সেখানে মাইটোসিস ঘটবে। উদ্ভিদের ক্ষেত্রে মূল কাণ্ডের অগ্রভাগে, বর্ধনশীল পাতায়, ভ্রূণ মূলে, ভ্রূণ মুকুলে, কিছু নিম্ন শ্রেণীর জীবের স্পাইরোগাইরা এদের জননের সমতে, যখন বৃদ্ধি ঘটে প্রাণীর মধ্যে দেহকোষে, তখন মাইটোসিস ঘটে। তাহলে কোন রকম কোষে ঘটে মাইটোসিস? দেহকোষে। এটা মনে রাখবে, দেহকোষে ঘটে। দেহকোষে মাইটোসিস কিন্তু ঘটে। আর এখান থেকে ছবি বা ফিগার প্রত্যেকটার একটা করে দশা, উদ্ভিদ এবং প্রাণীর, উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রত্যেকটা দশার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রত্যেকটা দশার একটা করে ছবি এঁকে রাখবে। পরীক্ষার সময়তে কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়। যেমন উদ্ভিদ কোষের প্রোফেজ এবং মেটাফেজ দশার একটা করে ছবি আঁকো বলবো, পরীক্ষার সময় থাকে। মেটাফেজ, অ্যানাফেজ দশার একটা করে ছবি আঁকো। একটা উদ্ভিদ কোষের মেটাফেজ, একটা প্রাণী কোষের মেটাফেজ, একটা উদ্ভিদ কোষের অ্যানাফেজ, প্রত্যেকটারই একটা করে। এটা কিন্তু করে রাখবে পরীক্ষার জন্য। আজকে আমরা এই পর্যন্তই বললাম, এই পর্যন্ত আলোচনা করলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে পাঠাবে, আমি তার উত্তর পাঠাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস হলো। ওকে।